আসসালামু আলাইকুম। একটা পুলিশের বউ যে কিনা প্রেমে পড়ে যায় কলেজ পড়ুয়া একটি ছেলের। স্বামী ডিউটিতে বাইরে থাকার কারণে সে তার প্রেমিককে বাসায় ডাকে, আর এরপরে ঘটতে থাকে মজার মজার সব কাণ্ড। কিন্তু কি হয় সেই ছেলেটি আর মেয়েটির সঙ্গে? মুভিটি কিন্তু কোনো অ্যাকশন মুভি নয় বা থ্রিলার মুভিও নয়, তবে এই মুভিটি যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনার মন নিশ্চয়ই ভালো হবে, আর লাস্টে গিয়ে আপনিও কিছু একটা শিখতে পারবেন। প্রতিটি বিবাহিত পুরুষ এবং মহিলারই এই মুভিটি অবশ্যই দেখা উচিত। আর আমাদের আজকের সিনেমা হলো তামিল রোমান্টিক মুভি শিকারু। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের একটি বয়েজ হোস্টেল দেখানো হয়। তখন একটি ছেলে দৌড়াতে দৌড়াতে ঘরে এসে তার বন্ধুদেরকে জিজ্ঞেস করে, ববি কোথায় জানিস তোরা? তখন তার অপর বন্ধু বলে সে তো বাথরুমে গেছে। তখন সেই ছেলেটি রেগে গিয়ে বলে, ওকে আমি 4 বছর ধরে বলছি গীতাকে প্রপোজ করতে, কিন্তু সে তো রাজিই হয় না, আর তো মাত্র 4 দিন বাকি রয়েছে প্রজেক্ট জমা দিতে। এরপর তো আর সে কোনোদিনই গীতাকে প্রপোজ করতে পারবে না। আর তখনই সেখানে ববি আসে আর বলে, কিরে এত চিল্লাপাল্লা করছিস কেন? আসলে এই ছেলেটির নাম হলো সিধু, আর এই 3 জন হচ্ছে তারই বেস্ট ফ্রেন্ড। ববির সঙ্গে তো আপনারা পরিচিত হলেন। এর নাম হলো আনন্দ, আর এর নাম রাম। সিধু তখন ববিকে রেগে গিয়ে বলে, তুই কি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছিস নাকি যে এমন ফর্মাল ড্রেসে হাজির হয়েছিস? আর এরপর রাম তাকে রেডি করিয়ে নিয়ে আসে। তারা 4 জন কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আর সিধু বলে, আমি আজ পর্যন্ত যত মেয়েকে প্রপোজ করেছি সবাই আমাকে অপমান করেছে, কেউ ঝাঁটা দিয়ে মারতে এসেছে তো কেউ কামড় দিতে এসেছে, তবে তুই যখন গীতাকে প্রপোজ করবি সে যদি একটু গালিগালাজ করে কিছু মনে করিস না। তখন ববি বলে, ভাই কিন্তু ও যদি ওর বাবাকে বলে দেয় তাহলে আমার কি হবে? এরপর তারা 4 জন কলেজে আসে, আর সিধু ববিকে একটা গোলাপ ফুল ধরিয়ে দিয়ে বলে, তুই কিন্তু অনেক কনফিডেন্স নিয়ে গীতাকে প্রপোজ করবি, তাহলে দেখবি ও তোর প্রপোজালে রাজি হয়ে গেছে। কিন্তু ববি বলে, দোস্ত আমার খুব ভয় লাগছে, কিন্তু কিছু হবে না তো? তখন তারা ববিকে অনেক সাহস জুগিয়ে পাঠিয়ে দেয় গীতাকে প্রপোজ করতে, আর বলে, তুই ওখানে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবি, আর যখন গীতা আসবে আমরা তোকে সিগন্যাল দিয়ে দেব, তুই তখনই গিয়ে তাকে প্রপোজ করবি। এখানে হয়তোবা আপনারা ভাবছেন ববি গীতাকে পছন্দ করে, কিন্তু না, আসলে সিধু গীতাকে পছন্দ করে। সে গীতাকে প্রপোজ করতে পারছে না জন্যই ববিকে দিয়ে প্রপোজ করাচ্ছে। আর এরপর গীতা আসলে তারা ববিকে সিগন্যাল দেয়। তখন ববি গীতাকে গিয়ে বলে, গীতা, সিধু তোমাকে 4 বছর ধরে অনেক ভালোবাসে, সে কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে, পড়াশোনা ভালোভাবে করে, পরীক্ষাতে পাশও করেছে, কলেজের ক্যাম্পাসে সিলেক্ট হয়েছে, আশা করা যায় সে অনেক ভালো চাকরিও পাবে। তখন গীতা বলে, তুমি আমাকে ওর ব্যাপারে বোঝাতে এসো না, আমি সব জানি। আর পরীক্ষায় পাশ করেছে বলছো না, তুমি তো ওর সব প্রজেক্ট কমপ্লিট করে দাও, ওকে আমি খুব ভালো করে চিনি, ও কোনো কাজেরই না, তুমি ওর কথা বাদ দাও, তুমি যদি আমাকে প্রপোজ করো তাহলে কিন্তু আমি রাজি। আর এইসব বলে গীতা তখন সেখান থেকে চলে যায়। ববি তখন সিধুকে এসে সব কথা বলে। সিধু তখন মন খারাপ না করে হাসতে হাসতে বলে, আরে ও কিছু না, ওর মধ্যে কিছুই নেই, শুধুমাত্র প্রিন্সিপালের মেয়ের জন্যই ওকে প্রপোজ করে পটাতে চেয়েছিলাম। আর তখনই তারা খেয়াল করে পেছন থেকে গীতা সব শুনে ফেলেছে। তখন গীতা বলে, দাঁড়াও তোমাদের মজা দেখাচ্ছি। আর গীতা গিয়ে তার বাবা মানে প্রিন্সিপালকে কমপ্লেন করে বসে। আর তখন প্রিন্সিপাল তাদের 4 জনকে ডেকে পাঠায় আর বলে, তোমাদের সাহস কি করে হয় যে আমার মেয়েকে প্রপোজ করো? প্রিন্সিপাল তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে সবার নামে একটা করে সাসপেনশিয়াল অর্ডার লিখতে। আর তখনই সেখানে গীতা আসে আর তার বাবাকে বলে, বাবা আমাকে আরো একজন লাভ লেটার দিয়েছে। তখন প্রিন্সিপাল তাদেরকেও ডেকে পাঠায়, আর সেই সুশীলা নামের মেয়েটিকে বলে তাদেরকেও একটা করে ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দিতে। তখন সুশীলা বলে, স্যার এমন করে যদি সবাইকে খারাপ ক্যারেক্টার সার্টিফিকেট দিতে থাকেন তাহলে তো কলেজেরই বদনাম হবে। তখন প্রিন্সিপাল রেগে গিয়ে বলে, তাহলে আমার মেয়েকেই তুমি ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দাও, বাড়িতে গিয়ে বসে থাকুক। আর এরপর আমরা দেখি তারা 4 বন্ধু গাড়িতে করে কোথাও যাচ্ছিল। এক জায়গাতে গাড়ি থামালে ববি তার মুখটা বের করে, আর তখনই তার মুখের উপরে একটা কাগজ এসে পড়ে। ববি তখন কাগজটা হাতে নিয়ে দেখে এটা অ্যাডমিট কার্ড। ববি কাগজে দেখে 10:30টার সময় পরীক্ষা আর এখন 10টা বাজে, তাই সে পাশের একটি কলেজে যায় অ্যাডমিট কার্ডটি দিয়ে আসতে। তখন ববি দেখতে পায় একটি মেয়ে স্যারকে অনেক রিকোয়েস্ট করছে যাতে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়। স্যার আমার অ্যাডমিট কার্ডটি কোনোভাবে হারিয়ে গিয়েছে। তখন স্যার বলে, তোমাকে আমি কোনোভাবেই অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসতে দিতে পারবো না। ববি যখন মেয়েটির কাছেই যাবে তখন মেয়েটির ফোনে একটি ফোন আসে।
তখন মেয়েটিকে ওই পাশ থেকে কেউ জিজ্ঞেস করে, কোথায় গিয়েছো? তখন মেয়েটি বলে, মন্দিরে পুজো দিতে এসেছে। মেয়েটির এই মিথ্যা কথা ববি যখন শুনে তখন সে একটি ঘন্টা বাজায়। তখন মেয়েটিকে লোকটি বলে, তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়িতে এসো, আর এটা বলে সে ফোন কেটে দেয়। মেয়েটি তখন এসে ববিকে ধন্যবাদ জানায়। ববি তখন মেয়েটির অ্যাডমিট কার্ড তাকে দিয়ে দেয়, আর মেয়েটি তো অনেক খুশি হয়ে যায়। আর হুট করেই মেয়েটি ববিকে গিয়ে জড়িয়ে ধরে। ববি তো মেয়েটির উপরে পুরাই ফিদা হয়ে যায়। এরপর মেয়েটি অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে যায়, আর ববি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ওর দিকে। এরপর রাত হলে আমরা দেখতে পাই ববি তার বন্ধুদের সঙ্গে বসে ড্রিঙ্কস করছিল। তখন সে সেই মেয়েটির ভাবনায় একেবারে ডুবে যায়। তাকে নিয়ে নানান কিছু সে কল্পনা করতে শুরু করে। আর এরপরে সিন কাট হয়ে আমাদেরকে সেই মেয়েটিকে দেখানো হয়। তখনই মেয়েটির মা তাকে ফোন করে বলে, কি করছিস? তুই ভালো আছিস তো? আর তুই কেনই বা জামাইকে না জানিয়ে পরীক্ষা দিতে গিয়েছিস? ও জানলে তো অনেক রাগ করবে। তখন মেয়েটি বলে, তুমি চিন্তা করো না, ও কিছুই জানতে পারবে না। আর তখনই বাইরে থেকে একটি গাড়ির আওয়াজ আসলে মেয়েটি তাড়াহুড়ো করে তার বইপত্র একটি বালতির ভেতরে লুকিয়ে রাখে, আর গ্যাসের উপর একটি পাতিল দিয়ে তাতে দুধ গরম করতে দেয়। আর ওদিকে বারবার কেউ যেন কলিং বেল বাজাচ্ছিল। মেয়েটি দৌড়ে এসে তখন গেট খুলে দেয়। এখানে আমরা একটি লোককে দেখতে পাই, আর এটাই হলো এই মেয়েটির স্বামী, আর তার নাম হলো রণসিংহ। ইনি একজন পুলিশ সাব ইন্সপেক্টর। আর এই মেয়েটির নাম হলো দেবিকা। দেবিকার স্বামী তাকে জিজ্ঞেস করে, দরজা খুলতে এত দেরি করলে কেন? দেবিকা তখন বলে, দুধ গরম করতে দিচ্ছিলাম তো, তাই একটু দেরি হয়ে গেছে। তখন তার স্বামী রান্নাঘরে উকি দিয়ে দেখে সত্যি বলছে সে নাকি মিথ্যা বলছে। দেবিকার স্বামী তখন ঘরে চলে যায়। আর আমরা অন্যদিকে দেখতে পাই দেবিকা তার মাথায় ফুল গুজছে আর গ্লাসে দুধ ঢেলে নিয়ে তার স্বামীর কাছে আসে। দেবিকা আসলে নরসিংহ বলে, দুধটা আছে, তুমি খেয়ে নাও, আর গিয়ে শুয়ে পড়ো লাইট বন্ধ করে। দেবিকাও ঠিক তাই করে। আর আমরা দেখতে পাই নরসিংহ নিজের মতো যা করার করে নিয়ে চুপচাপ শুয়ে পড়ে। দেবিকা তখন তাকে বলে, একটু কথা ছিল, শুনবেন? তখন তার বর বলে, কালকে কথা বলবো, এখন ঘুমিয়ে পড়ো। আর এরপর আমরা দেখতে পাই দেবিকা বাথরুমে গিয়ে গোসল করছে। আর এর পরের সিনে আমরা দেখি দেবিকা বসে বসে টিভি দেখছে। সেখানে একটি মহিলার প্রোগ্রামে তিনি বলছিলেন, আপনি যদি আপনার দাম্পত্য জীবনে সুখী না থাকেন তাহলে বরের সঙ্গে খোলামেলা ভাবে কথা বলেন। তখন দেবিকা বলে, খোলামেলা ভাবে কথা কি বলবো? কথা বলতে গেলেই তো সে বলে পরে কথা বলবো। মুখে এসব কথা বলা অনেক সহজ, কিন্তু আমার স্বামীর কাছে আসলে তখন বুঝতে পারবে যে তার সঙ্গে কথা বলাটা কতটা দুষ্কর। আসলে দেবিকা আর তার স্বামীর মধ্যেকার সম্পর্কটা খুব একটা ভালো নয়। দেবিকা তার স্বামীর কাছে শুধুমাত্র একটা শোপিসের মতো। আর একটা এমন আনরোমান্টিক মানুষের সাথে কেমনই বা থাকা যায় তা তো আপনারা বুঝতেই পারছেন। আর তখনই দেখা যায় দেবিকার ফোনে ববির এসএমএস এসেছে। ববি বলে, মনে আছে আমার কথা? ওই যে তোমাকে অ্যাডমিট কার্ড পৌঁছে দিলাম। তখন দেবিকা বলে, ও আচ্ছা, তার জন্য অনেক ধন্যবাদ। ববি তখন বলে, থ্যাংক ইউ বললে কি হবে, চলো না আমার সঙ্গে এক কাপ কফি খেয়ে আসি। তখন দেবিকা বলে, আমি আর কোনোদিনই কলেজে যাব না, কারণ আমার পরীক্ষা তো শেষ হয়ে গেছে। তখন ববি বলে, ওহো, তাহলে এমন সুন্দরী মেয়ের সঙ্গে কফি খাওয়াটার চান্সটাও মিস হয়ে গেল। ববি দেবিকাকে আরো বলে, আচ্ছা, তুমি যে পরীক্ষা দিচ্ছ এটা তোমার স্বামী জানে না, তাই না? দেবিকা বলে, তুমি কিভাবে জানো এইসব? তখন ববি তাকে মনে করিয়ে দেয় সেই ঘন্টা বাজানোর কথা। ববি যখন একটু বেশি কথা বলছিল, দেবিকা তখন রিপ্লে দেওয়াটা বন্ধ করে দেয়। আর সিন চলে আসে পরের দিন সকালে। ববি তো দেবিকাকে গুড মর্নিং পাঠিয়েছে। আর তখনই দেবিকার স্বামী বাথরুম থেকে চলে আসে। আর এরপর তার স্বামী ডিউটিতে চলে যায়। আর তখন দেবিকার মুখে একটা প্রশান্তি ফিরে আসে। তখন ববি তাকে আবারও এসএমএস করে, আর তারা দুজন অনেকক্ষণ কথা বলতে থাকে। ববি বলে, লাল শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। আর এই কথা শোনার পর দেবিকা আয়নায় গিয়ে বারবার নিজেকে দেখতে থাকে আর মিষ্টি মিষ্টি হাসতে থাকে, কারণ এই প্রথম সে কোনো ছেলের মুখে নিজের এতটা প্রশংসা শুনেছে। তার স্বামী তো তাকে কোনোদিনও প্রশংসা করে না, ববি এবার করেছে। আর তখন দেবিকা ববিকে নিজের ফোন নাম্বার দিয়ে দেয়। ববিও তো এইটা দেখে অনেক খুশি হয়। আর আগের মতোই ববি তার কল্পনার সাগরে ডুবে যায়। আর এরপর অন্য আরেকটি রাতে ববি দেবিকাকে এসএমএস করে আর বলে, আচ্ছা, তোমার স্বামী কি অনেক রোমান্টিক? দেবিকা তখন বলে, এটা কেমন প্রশ্ন, অবশ্যই আমার স্বামী অনেক রোমান্টিক। ববি বলে, তুমি কিভাবে জানো যে তোমার স্বামী অনেক রোমান্টিক? দেবিকা উত্তরে বলে,
আমার সঙ্গেই তো থাকে আমার স্বামী, আমি জানবো না তো কে জানবে? তখন ববি বলে, আচ্ছা পাশের বাসার ভাবির রান্না বেশি ভালো নাকি তোমার? দেবিকা বলে, আমার। আমি তার ওই জঘন্য রান্না খেয়েছি, তার চাইতে তো আমি অনেক ভালো রান্না করি। তখন ববি আবারও দেবিকাকে বলে, তাহলে এবার বলো তো তোমার হাজবেন্ড কি অনেক রোমান্টিক? এই প্রশ্ন শুনে দেবিকা কোনো রিপ্লাই দেয় না। সে আবারও গোসল করতে চলে যায়। গোসল শেষ করে বাইরে আসতেই তার স্বামী তাকে ফোন করে আর বলে আজকে রাতে তার নাইট ডিউটি আছে, সে বাসায় আসতে পারবে না। তখন দেবিকার মাথায় কিছু একটা বুদ্ধি আটে আর সে ববিকে বলে, আমি জানতে চাই আমার স্বামী রোমান্টিক বেশি না আনরোমান্টিক। সে নিজের বাড়ির লোকেশনের ম্যাপটাও ববিকে দেয় আর ববিও দেরি না করে সরাসরি দেবিকার বাড়িতে চলে আসে। তারা দুজন পাশাপাশি বসে আছে আর ববি দেবিকার হাতের উপর হাত দিলে দেবিকা বলে, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো হাত ধরার? ববি তখন দেবিকাকে সরি বলে। দেবিকা বলে, আরে না ধর, তুমি পারমিশন নিয়ে আমাকে ধরতে পারো। আর ববি দেবিকাকে আস্তে আস্তে ছুঁতে শুরু করে। আর তখনই দেবিকার ফোনে তার স্বামী ফোন করে আর তাকে জিজ্ঞেস করে সে কি করছে এখন। দেবিকা তখন বলে, আপনাকে ছাড়া ভালো লাগছে না, কখন আসবেন আপনি? এমন আহ্লাদিক কণ্ঠে কথা শুনে তো তার স্বামী বলে, আচ্ছা আমি 10টার সময় চলে আসবো। আর তখনই সেখান দিয়ে একটা গাড়ি কেড়ে দেবিকা তখন মনে করে কাল সকাল 10টায় তার স্বামী আসবে। আর এইটা ববিকে বলার পর তারা দুজন অনেক খুনসুটিতে মেতে ওঠে। ববি আর দেবিকা বেডরুমে চলে আসে। দেবিকা তখন বলে, লাইট অফ করে আসো। যেই না লাইট অফ করে তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে আর দেবিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বুক চেপে ধরে বলে, আমার স্বামী এসে গেছে। ববি তখন বলে, তুমি না বললে কালকে তোমার স্বামী আসবে? দেবিকা রেগে গিয়ে বলে, এখন কি এসব বলার সময়? তুমি যদি এখান থেকে পালিয়ে যাও, যদি একবার ধরতে পারে তোমাকেও মারবে আমাকেও মারবে। দেবিকা বলে, তাড়াতাড়ি কোনো একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ো। আর অন্যদিকে তো তার স্বামী কলিং বেল বাজিয়েই যাচ্ছে। দেবিকা ববিকে একটি বাথরুমের ভেতরে লুকিয়ে রাখে আর সে এসে যখনই দরজা খুলতে যাবে তখনই আবার পেছন থেকে ববি এসে বলে, আমার জুতো জোড়া তো খুঁজে পাচ্ছি না। দেবিকা তখন প্রচন্ড রেগে গিয়ে ববিকে বলে, আজকে তুইও মরবি আর আমাকেও মারবি। সে কোনো মতে ববিকে আবারও লুকাতে পাঠিয়ে দেয় আর এরপর নিজেকে স্বাভাবিক করে দরজা খোলে। দেবিকার স্বামী ভেতরে আসতেই বলে, এত দেরি হলো কেন? দেবিকা বলে, আমি ঘুমিয়ে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেছে। আর এরপর তারা দুজনেই রুমে আসে। দেবিকা তাড়াহুড়ো করে বলে, আপনি ঘুমাবেন, বিছানা ঠিক করে দেই। কিন্তু তার স্বামী বলে সে এখন গোসল করবে। আর এইটা শুনে তো দেবিকা একেবারে চোখ বড় হয়ে যায়, কারণ বাথরুমে তো ববি লুকায়িত আছে আর সে যদি গোসল করতে যায় তাহলে তো ধরা খেয়ে যাবে। সে দেবিকার কোনো কথা না শুনে বাথরুমে ঢুকে পড়ে। এরপর নরসিংহ বাথরুমে বসে সিগারেট ধরায় আর আমরা দেখতে পাই বাথরুমেই রাখা একটি কাঠের বাক্সর মধ্যে ববি চুপচাপ গুটি মেরে বসে রয়েছে। আর অন্যদিকে দেবিকার অবস্থাই খারাপ, কখন না সে ধরা পড়ে যায় তার স্বামীর কাছে। আর তখন আমরা দেখতে পাই নরসিংহ তার দুর্গন্ধময় চাড্ডি ববির মুখের উপরে ফেলে দিয়ে চলে আসে। নরসিংহকে বাইরে দেখে দেবিকা মনে করে সে তো ধরাই পড়ে গেছে, কিন্তু নরসিংহ দেবিকাকে কিছুই বলে না। তখনই সে হাঁফ ছেড়ে বাঁচে। আর তখন দেবিকা সেই আগের মতো মাথায় ফুল গুজে দুধ নিয়ে হাজির হয় তার স্বামীর সামনে আর দুধের গ্লাস নিয়ে নরসিংহ খেতে শুরু করে। নরসিংহ দেবিকাকে বলে, আজকে শুয়ে পড়ো। এদিকে শুয়ে থেকেও দেবিকার চোখে ঘুম আসে না। নরসিংহ ঘুমিয়ে গেলে দেবিকা আস্তে আস্তে করে ববির কাছে যাওয়ার জন্য উঠতে শুরু করে। আর তখনই নরসিংহ এসে দেবিকাকে ঝাপটে ধরে আর বেচারি উঠতেই পারে না। দেবিকা তখন ববিকে একটা এসএমএস করে আর বলে ওখানেই অপেক্ষা করতে। আর এরপর সিন কাট হয়ে ববির বন্ধুর কাছে আসে। সিধু আনন্দকে বলে, ববি কোথায় রে? কালকে তো প্রজেক্ট জমা দিতে হবে। সিধু তখন ববিকে ফোন করে। ববি বলে, আমি না ওয়াশরুমে আটকে গেছি। সিধু বলে, কেন? তখন ববি বলে, আমি আমার ওয়াশরুমে না, দেবিকার ওয়াশরুমে আটকে গেছি। সিধু তখন জিজ্ঞেস করে, দেবিকাটা আবার কে? এরপর ববি সিধুকে সবকিছু খুলে বলে আর সিধু এতে প্রচন্ড ক্ষেপে যায়, কারণ কমিশনারের বাড়িতে সে লুকিয়ে আছে, তাকে কি করে এখন বের করবে? সিধু তখন ববিকে বলে, লোকেশন পাঠা, দেখছি কি করতে পারি। আর এরপর তারা 3 বন্ধু মিলে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই দেবিকার গ্রামের বাড়িতে পঞ্চায়েত বসেছে। তখন একটি লোক বলে যে গ্রামে চুরির উৎপাত খুব বেড়ে গেছে আর নিজেদের চুরির কাহিনী বলে সবাই সরপঞ্চকে কমপ্লেন করতে থাকে। তখনই সেখানে থাকা একটি লোক বলে, সরপঞ্চ মশাই, আমার কাছে একটা আইডিয়া আছে। গ্রামের মহিলারা দিনের বেলা চোর পাহারা দেবে আর পুরুষেরা রাতের বেলা, তাহলেই আমরা সবকিছু ঠিকঠাক করতে পারবো। পঞ্চায়েতে থাকা সবাই এই কথাতে সায় দেয়
আর তারা সেদিন থেকেই পাহারা দিতে শুরু করে। সিধু ও তার বন্ধুদের নিয়ে গ্রামে পৌঁছে গেছে, আর তখনই 3 জন লোক এসে তাদেরকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে। তখন সিধু বলে তাদের এক বন্ধু হারিয়ে গেছে, তো তাই তারা পুলিশ কমিশনারের কাছে কমপ্লেন করতে যাচ্ছে। লোকগুলো একটু সন্দেহ করে যে এরাই চোর নয় তো। আর এরপর তারা গাড়ি নিয়ে ইন্সপেক্টরের বাড়ির সামনে আসে, আর তারা প্ল্যান করতে থাকে ববিকে কিভাবে তারা উদ্ধার করবে এই বিপদ থেকে। সিধু তখন বলে আমি পুলিশ ইন্সপেক্টরকে ডাক দেব, আর পেছনের গেট দিয়ে তার বউ ববিকে বের করে দেবে। আর সে আনন্দকে বাড়ির পেছনের দরজায় গিয়ে গাড়ি পার্ক করতে বলে। কিন্তু যখনই সে দরজা ধাক্কাতে যাবে তখনই আনন্দ এসে বলে বন্ধু এই বাড়িতে তো কোনো পেছনের দরজাই নেই, কি করে হবে? তখন তারা আবারও নতুন একটি আইডিয়া বের করে দরজা ধাক্কায়, আর দেবিকার স্বামী দরজা খোলে। তখন সিধু বলে স্যার কল্যাণ হাইওয়েতে না একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অবস্থা খুবই খারাপ, আইসিইউতে রয়েছে। আমরা জানতে পেরেছি সে নাকি এই গ্রামেরই, তাই কিছু বুঝে উঠতে না পেরে আপনার কাছে এসেছি, আপনি তাড়াতাড়ি চলুন। নরসিংহ তখন জিজ্ঞেস করে কার অ্যাক্সিডেন্ট হয়েছে, নাম কি? তখন সিধু বলে শ্রীনিবাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন নরসিংহ বলে আমি তো নতুন এসেছি, গ্রামের কাউকেই চিনি না, একটু দাঁড়াও। সে তখন দেবিকাকে ডেকে জিজ্ঞেস করে শ্রীনিবাস নামের কাউকে সে চেনে কিনা। দেবিকা তখন বলে আমি কাউকে চিনি না। তখন সে দেবিকাকে বলে পাশের বাসার মহেশকে ডেকে জিজ্ঞেস করো তো সে চেনে কিনা। দেবিকা তখন মহেশকে ডেকে আনে। নরসিংহ তখন মহেশকে জিজ্ঞেস করে শ্রীনিবাস নামের কাউকে সে চেনে কিনা। তখন মহেশ বলে হ্যাঁ চিনি, সে তো একটা গুন্ডা, গ্রামের সবাইকে জ্বালিয়ে খায়। তখনই সেখান দিয়ে যাওয়া 3 জন লোক এই সব ঘটনা শুনতে পায় যে শ্রীনিবাসের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তারা গিয়ে গ্রামের মাইকে এই কথাটি ঘোষণা করে দেয়। আর তখন দলবল বেঁধে মানুষ এসে হাজির হয় রণসিংহর বাড়িতে। তখন সেখানে থাকা একটি লোক বলে এটি কোনো অ্যাক্সিডেন্ট নয়, তাকে মার্ডার করা হয়েছে, কারণ তার গ্রামের পঞ্চায়েতের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না। গ্রামের পঞ্চায়েত একবার শ্রীনুকে হুমকিও দিয়েছিল যে তাকে মেরে ফেলবে, সেই নিশ্চয়ই প্ল্যান করে এটা ঘটিয়েছে। তারা সবাই পঞ্চায়েতকে মারতে যেতে চায়, কিন্তু নরসিংহ বলে আগে তো আমাদের হসপিটালে গিয়ে দেখতে হবে সে আসলে শ্রীনু কিনা। আর নরসিংহ তখন বলে একটু দাঁড়ান, আমি রেডি হয়ে আসছি। আর এই কথা শুনে দেবিকার মন ফুরফুরা হয়ে যায় আর খুশিতে নাচতে শুরু করে, কারণ তার স্বামী বাড়ির বাইরে গেলে তো সে ববিকে বের করে দিতে পারবে, আর তার মাথা থেকেও সব ঝামেলা মিটে যাবে। আর অন্যদিকে ববির বন্ধুদের অবস্থা খারাপ, কারণ তারা তো মিথ্যে বলেছে। হাসপাতালে গিয়ে যদি দেখে এটা অন্য কোনো শ্রীনু, তাহলে তাদেরকে তো মারধর করা হবে। কিন্তু এখানেই আসে মহাবিপদ। নরসিংহ যাবার আগে সবাইকে বলে পঞ্চায়েতের বাড়িতে যতজন মানুষ আছে সবাইকে তার বাড়িতে নিয়ে আসতে, কারণ গ্রামের মানুষ তো পঞ্চায়েতের বাড়ির মানুষদের ওপর অনেক ক্ষিপ্ত, তাই তাদের ওপর যদি হামলা করে, তাই যতক্ষণ না নরসিংহ আসছে ততক্ষণ তারা নাকি নরসিংহর বাড়িতেই থাকবে। আর একটু পরে পঞ্চায়েতের বাড়ির সবাই এসে হুড়হুড় করে দেবিকার বাড়িতে ঢুকে পড়ে। আর রণসিংহ হাসপাতালে যাওয়ার আগে রামকে তার সঙ্গে যেতে বলে, আর রামও নাচতে নাচতে তার সঙ্গে চলে যায়। আর এদিকে দেবিকার কাছে সিন আসলে দেখা যায় সে ববিকে ফোন করে বলছে আমার স্বামী তো বাইরে গেছে, কিন্তু রেখে গেছে অনেকগুলো মানুষ বাড়িতে, তাই ববি যেন এখনই বের না হয়, চুপচাপ সেখানেই অপেক্ষা করে। আর এরপর দেবিকা চলে যায় পঞ্চায়েতের বাড়ির মানুষদের জন্য চা করতে। তখনই কে যেন বাইরে থেকে বলে ওঠে তুমি কি মনে করেছো আমরা কিছুই জানি না? স্বামীর অগোচরে যে তুমি বাথরুমে একজন ছেলেকে লুকিয়ে রেখেছো সবকিছু জানি। আর এই কথা শুনে তো দেবিকার কলিজা একেবারে শুকিয়ে যায়। সে দৌড়ে বাইরে এসে সবাইকে বলতে শুরু করে আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আর এইসব শুনে পঞ্চায়েতের বাড়ির মানুষগুলো দেবিকার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর একটু পরে দেবিকা লক্ষ্য করে যে এই লাইনটি টিভিতে হচ্ছিল, আর তখন দেবিকা হাঁফ ছেড়ে বাঁচে। কিন্তু পঞ্চায়েতের বাড়ির লোকেরা ফিসফিস করে নিজেদের মধ্যে বলে নিশ্চয়ই এই পুলিশের বউ বাথরুমে কাউকে লুকিয়ে রেখেছে, নইলে এই কথা শুনে সে দৌড়ে এসে এমনটা কেন বলবে, আমাদের চেক করা উচিত। আর তখনই দেবিকা চা নিয়ে আসে। তখন ওই বৃদ্ধ মহিলাটি বলে দেবিকা জানো তো আমার ডায়াবেটিস আছে, তাই ঘন ঘন বাথরুমে যেতে হয়, তোমার বাথরুমটা যেন কোথায়? আর দেবিকা তো হা হয়ে যায়। দেবিকা বলে আরে আপনি তো ওই বাথরুমে যেতে পারবেন না, সেটা অনেক স্লিপ করে, পড়ে যেতে পারেন, তাই বাইরে একটা বাথরুম আছে না ওইটাতে যান। তখন মহিলাটি বলে আরে না না, বাইরে অনেক শত্রু আছে, তুমি বরং আমাকে ঘরেরটাই দেখিয়ে দাও, আমি ওখানেই যাব। কি আর করার, কোনো উপায় না পেয়ে দেবিকা ওই মহিলাটিকে বাথরুমে নিয়ে যায়। এরপর সিন কাট হয়ে আসে হাসপাতালে। নরসিংহ তখন একটি নার্সকে গিয়ে বলে এই হাসপাতালে কি শ্রীনু নামের কেউ ভর্তি আছে? সিস্টার তখন বলে
শিনু নামের আছে কিনা বলতে পারবো না, তবে একজন আছে, তার নাম পরিচয় জানি না। রণসিংহ তখন একটি লোককে পাঠায় শিনুকে দেখার জন্য। সেই লোকটি এসে বলে এটা আমাদের শিনু নয়। তখন সে আরো একটি লোককে পাঠায়, সে এসে তখন বলে হ্যাঁ এটাই আমাদের শিনু, সেম অবিকল বডি তার মতোই। এইসব কথা শুনে রণসিংহ বেশ কনফিউজ হয় আর ওই লোকটিকে বলে শিনুর কোনো ছবি থাকলে দেখাতে। ছবি হাতে নিয়ে রণসিংহ আর রাম দুজনেই দেখতে যায়, কিন্তু এ কি, এর পা থেকে পুরো মাথা পর্যন্ত ব্যান্ডেজ করা, মুখ তো দেখাই যাচ্ছে না, চিনবে কি করে এ শিনু না অন্য কেউ? রাম তো এতে বেশ খুশি হয়ে যায় যে সে এবারের মতো বেঁচে গেছে। আর অন্যদিকে ওই বয়স্ক মহিলা সেই কাঠের বাক্সটিকে ধাক্কাচ্ছে আর ফাঁক দিয়ে উকি দিচ্ছে, কিন্তু সে চোখে ঝাপসা দেখার কারণে কিছুই দেখতে পায় না। আর ভেতর থেকে ববিও এই সব কিছু লক্ষ্য করে। কিছু দেখতে না পেয়ে ওই মহিলাটি কাঠের বাক্সে কান লাগায় যে কারো নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ আসছে কিনা, কিন্তু তখন ববি মাথায় কাপড় দিয়ে তার মুখটা চেপে ধরে, যার কারণে সে কোনো শব্দও শুনতে পায় না। তাই সে বাইরে বের হয়ে আসে। আর দেবিকা আসলে তারা দেবিকাকে নিজের সামনে বসায় আর বড় বড় চোখ করে দেবিকার দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে নরসিংহ ডাক্তারকে বলছে যে গ্রামে এনাকে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে, যদি গ্রামের সবাইকে একটু দেখানো যেত ওনাকে খুব ভালো হতো, তাহলে সবাইকে শান্ত করতে পারতাম। ডাক্তার তখন বলে এটা তো খুব রিস্কি, অনুমতি দিতে পারবো না। নরসিংহ বলে কিচ্ছু হবে না ডাক্তার, আপনি চিন্তা করবেন না, আমি তাদের দেখেই আবার হাসপাতালে নিয়ে আসবো। তখন ডাক্তারটাও অনুমতি দিয়ে দেয়। আর অন্যদিকে সিধু আনন্দ প্ল্যান করছে কি করে তারা ববিকে বের করবে। আর ওইদিকে পঞ্চায়েতের বাড়ির সবাই বাচ্চাদেরকে বলে বাচ্চারা তোমরা তো বোর হয়ে গেছো, এখন লুকোচুরি খেলো। তখন ওই বয়স্ক মহিলাটি বলে এদের বাথরুমে না একটা বাক্স আছে, তুমি তাদের মধ্যে গিয়েও লুকাতে পারো। আর বাচ্চারা তখন লুকোচুরি খেলতে শুরু করে। আর এদিকে দেবিকা তো ভয়ে হিচকি তুলছে, তার তো অবস্থাই খারাপ। তখন একটি বাচ্চা কাঠের বাক্সের কাছে গিয়ে ঢাকনা তুলবে, তখনই চোর এসে কারেন্ট অফ করে দেয়। আর এই সুযোগ কাজে লাগিয়ে দেবিকা ববিকে মেন গেটের সামনে নিয়ে আসে। আর তখনই কারেন্ট চলে আসে। দেবিকা দেখে ওই বুড়িটি তাদের দিকে তাকিয়ে আছে, তার তো ভয়ে গলা শুকিয়ে গেছে, কিন্তু চোখে ঝাপসা দেখার কারণে সে কিছুই দেখতে পায় না। তার ছেলের বউদের সে ডেকে বলে দেখো তো সামনে কারা দাঁড়িয়ে আছে। তার ছেলের বউ তখন তাকিয়ে বলে এখানে দুইজন কই, একজন দাঁড়িয়ে আছে। আর দেবিকা পাশে তাকিয়ে দেখে ববি কোথাও লুকিয়ে পড়েছে। আর এরপর গ্রামে শ্রীনুকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়। আর তখন চিনবার জন্য তার মাকে নিয়ে আসা হয়। আর অন্যদিকে আনন্দ বলে দোস্ত ওই লোকটিকে চেনার আগে আমরা চল পালিয়ে যাই। তখন সিধু বলে আরে একটু দাঁড়া। আর শ্রীনুর মা ওই লোকটিকে নিজের ছেলে মনে করে কান্নাকাটি করতে শুরু করে। তখন সিধু উঠে বলে যে নিশ্চয়ই পঞ্চায়েতের লোকগুলোই প্ল্যান করে এমন করেছে। আর সেখানে থাকা লোকগুলো পঞ্চায়েতের লোকদের মারতে শুরু করে। আর এই সুযোগে দেবিকা আবারও ববিকে বাইরে নিয়ে আসে, কিন্তু একই এখানে তো নিজেই শ্রীনু এসে হাজির। আর সে তার দলের লোকদের বলে মারো, আরো মারো, পঞ্চায়েতের লোকদের সবাইকে মারো। আর এইটা দেখে তো সবাই অবাক। শ্রীনুকে দেখে সবাই মারামারি করা বন্ধ করে। আর এইটা শুনতে পেয়ে দেবিকাও আবারও ববিকে সেই ওয়াশরুমে পাঠিয়ে দেয়। তখন গ্রামের সবাই মনে করে যে হয়তোবা এই ছেলেগুলো গ্রামের সবার মধ্যে মারামারি লাগিয়ে সব জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে, কারণ তারা যে গাড়ি নিয়ে এসেছিল তাদের গাড়ির উপরে গ্রামের সবার মালামাল চুরি করে বেঁধে রাখা হয়েছে। নরসিংহ এসে সিধুদের জিজ্ঞেস করে কি এটাই তোমাদের প্ল্যান? সিধুও চুপচাপ হাঁটু গেড়ে সবকিছু মেনে নেয়। গ্রামের সবাইকে নরসিংহ বাড়ি পাঠিয়ে দেয়। তখন ওই পঞ্চায়েতের বাড়ির লোকগুলো যাওয়ার সময় একজন বলে মানুষ বিপদে পড়লে পুলিশ আসে। আহারে, কিন্তু পুলিশ বিপদে পড়লে কে আসবে? আর ওই বুড়ি এসে শ্রীনিবাসকে বলে তুমি বারবার বাথরুমে যাবে, তাহলে সেখানেই তুমি সত্যের সন্ধান পাবে। নরসিংহ তখন দেবিকাকে এসে বলে তুমি এটা কেন করেছো, কেন বললো ওরা এসব? দেবিকা ভয়ে ভয়ে বলে আমি কিছুই বলিনি। তখন নরসিংহ বলে আমার যে পায়েলস আছে সেটাও কি বলতে হবে? আমার মান ইজ্জত সব নষ্ট করে দিলে। এইটা শুনে দেবিকা হাফ ছেড়ে বাঁচে। দেবিকা বলে আপনি তো এখন থানায় যাবেন তাই না? নরসিংহ বলে না। তো দেবিকা বলে নিশ্চয়ই সকাল সকাল যেতে হবে, তাহলে ঘুমিয়ে পড়ুন। কিন্তু নরসিংহ উঠে বলে কি জানেন, যে আমি আগামী 3 দিন অফিসেই যাব না। আর এইটা শুনে দেবিকার হার্ট ফিল হওয়ার উপক্রম। আর এরপর সিন থানায় আসে। আর আমরা দেখতে পাই রাম, আনন্দ আর সিধুকে ধরে নিয়ে আসা হয়েছে। আর সেখানে গ্রামের পঞ্চায়েতকেও দেখা যায়। সে নাকি একটি মেয়ের সঙ্গে হোটেলে ওই অবস্থায় ধরা পড়েছে। সিধুদেরকে পুলিশ অনেক মারধর করে আর অনেকবার অনুরোধ করার পর শেষমেশ তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
আর এদিকে আমরা দেখি দেবিকার তো অস্থির অবস্থা। সে ভাবছে যে জীবনে এই প্রথম একটা ভুল করতে যাচ্ছিলাম, ভগবান কি এটাও আমাকে ক্ষমা করবে না। তখন সে সাহস জুগিয়ে নরসিংহের কাছে আসে আর বলে, শুনুন, আমি না আপনাকে একটা কথা বলতে চাই। নরসিংহ তখন বলে, আজ নয়, কালকে কথা হবে। তখন দেবিকা বলে, না, আজকেই বলবো। তখন দেবিকা নরসিংহকে সবকিছু খুলে বলে। এইসব শুনে নরসিংহ যখন খেপে যায় তখন দেবিকা বলে, প্লিজ আপনি ববিকে ছেড়ে দিন, ওর কোনোই দোষ নেই, ওর সঙ্গে আমার এমন কিছুই হয়নি। নরসিংহ তখন চিৎকার করে ববিকে ডাকে। ববি বাইরে আসলে নরসিংহ হুট করে তার উপরে বন্দুক চালিয়ে দেয় আর ববির খেল সেখানেই খতম। আর তখনই ঘুম ভেঙে যায় দেবিকার, মানে সে এতক্ষণ এইগুলো স্বপ্ন দেখছিল। এরপর আমরা ববির বন্ধুদের দেখতে পাই। সেখানে আনন্দ সবাইকে বলছে যে তাড়াতাড়ি বাড়িতে চল, ববির জন্য নইলে আমাদের জীবনটাই নষ্ট হয়ে যাবে। বাবা মা আমাদের কত কষ্ট করে পড়াশোনা করতে পাঠিয়েছে, ববির জন্য কি সবকিছু ছেড়ে দেব? ববির কি দরকার ছিল বিবাহিত একজন মহিলার সঙ্গে এমন ইন্টু পিন্টু করার? তখন সিধু বলে, গাড়ি থামা, ববি ভুল করেছে না করেনি সেটা পরে দেখব। সে আমার বন্ধু, যদি বাঁচাতে যেতে চাস তাহলে আমার সঙ্গে চল, নইলে আমি একাই যাব। এই বলে সিধু গাড়ি থেকে নেমে পড়ে। রাম সামনে এসে বসে তখন আনন্দকে বলে, ববি তো অনেক বড় লোকের ছেলে, সে চাইলে তো আমাদেরকে ফেলে অনেক আগেই চলে যেতে পারতো, কিন্তু সে ভালো পড়াশোনা করে, আমাদের সবার প্রজেক্ট করে দেয়, ওর জন্যই আমরা পরীক্ষাতে পাশ করি। আর সবচাইতে বড় কথা, সে তো আমাদের বন্ধু, সে আমাদের বিপদে থেকেছে, আর আজকে তার বিপদ দেখে আমরা পালিয়ে যাব? আমি পারবো না দোস্ত, তুই চলে যা। এই বলে রামও চলে আসে। আর এরপর আনন্দ নিজের ভুল বুঝতে পারে। তখন সেও ববিকে বাঁচাতে সিধু আর রামের কাছে চলে আসে। আর তারা যখন গাড়ি চালাচ্ছিল, সামনে একটি মেয়ের সঙ্গে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তারা গাড়ি থেকে বের হয়ে মেয়েটির কাছে আসে। তখন মেয়েটি বলে, ভাই প্লিজ আমাকে বাঁচাও, আমার পেছনে না গুন্ডা পড়ে আছে। তখন তারাও তাকিয়ে দেখে পেছন পেছন গুন্ডা আসছে। আর তখন তারা মেয়েটিকে বাঁচানোর জন্য ওই লোকগুলোর সঙ্গে মারামারি করতে শুরু করে। মার খেয়ে ওই লোকগুলো পালিয়ে যায়, কিন্তু তারা পেছন ফিরে দেখে ওই মেয়েটি আর নেই। মেয়েটিকে খুঁজে না পেয়ে তারা আবারও গাড়িতে করে রওনা হয় ববিকে উদ্ধার করতে। সিধুরা যখন গ্রামে প্রবেশ করে তখনই তাদের মহেশের সঙ্গে দেখা হয়ে যায়। মহেশ তখন তাদের জিজ্ঞেস করে, কাহিনীটা কি, সত্যি করে বলো তো, এত কিছু হবার পরেও তোমরা আবারও কেন গ্রামে এসেছো? আমার তো তোমাদের দেখে কোনো চোর মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো মেয়ের পাল্লায় পড়েছ। সিধু তখন বলে, আমরা না মদ কিনতে এসেছি। আর এই কথা শুনে মহেশ বলে, ও আচ্ছা, আগে বললেই তো পারতে, তাহলে চলো আমার বাড়িতে, আমি তোমাদের দিচ্ছি মদ। তারা ড্রিঙ্কস করতে করতে একে অপরের সম্পর্কে অনেক কথা বলে। মহেশ তখন বলে, আমি এখনো বিয়ে করিনি, কারণ কোনো মেয়েকে আমি বুঝতেই পারি না তারা কি চাই, যার জন্যই আমি বিয়ে করিনি। তবে অনেক মহিলার সঙ্গেই কিন্তু আমার সম্পর্ক ছিল। সিধু তখন ববির সমস্যার কথা মহেশকে বলে। মহেশ তখন বলে, এই ব্যাপার, এটা তো আমার বাম হাতের খেলা। মহেশ তখন একটি শর্ত দিয়ে বলে, ববিকে বলবে ওই পুলিশের বউয়ের সামনে যাতে আমার অনেক প্রশংসা করে আর সে আমার উপরে ফিদা হয়ে যায়। তারাও এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর তারা একটি গোপন সুড়ঙ্গে নেমে আসে। রাম হাঁটতে হাঁটতে তখন বলে, আগে তো মানুষ যুদ্ধ করার জন্য এমন সুড়ঙ্গ বানাতো, আর এ তো পরকিয়া করার জন্য এমন সুড়ঙ্গ বানিয়ে রেখেছে, ভাবা যায়। আর তখনই মহেশ বলে, থামো, লোকেশন এসে গেছে। আর সে মই বেয়ে একটি মহিলার আলমারি দিয়ে উকি দেয়। তখন মহিলাটি বলে, আরে এখন কেন এসেছো, আমার স্বামী আছে, চলে যাও এখান থেকে। মহেশ এখানে ভুলে গিয়েছিল কি করে পুলিশের বাড়িতে যেতে হবে, তাই সে একটি ম্যাপ বের করে, যেটি দেখে তো ববের বন্ধুদের মাথা ঘুরিয়ে যায়, কারণ সেখানে গ্রামের প্রতিটি বাড়িতে যাওয়ারই দরজা ছিল। মহেশ তখন সিধুকে বলে, ফোন করে জিজ্ঞেস করো তোমার বন্ধু কোথায় আছে। সিধুও তখন ফোন করে ববিকে বলে, এখন আমি যা বলবো মন দিয়ে শোন। ববি তখন বিরক্ত হয়ে বলে, আরে তখন থেকে তো তোদের কথাই শুনে যাচ্ছি, কি হয়েছে বল। সিধু তখন জিজ্ঞেস করে, তুই বাড়ির কোথায়? ববি বলে, বাথরুমে। তখন মহেশ বলে, বাথরুমে থাকলে আমি কিছু করতে পারবো না, ওকে স্টোর রুমে আসতে বলো। ববি তখন বলে, এটা কি আমার বাবার বাড়ি নাকি যে যেখানে সেখানে যেতে পারবো? স্টোর রুম কোথায় আমি তো জানি না। তখন মহেশ বলে, আমাকে দাও, আমি কথা বলছি। মহেশ ববিকে সেই কাঠের বাক্স থেকে বের হয়ে একটি দড়ি টান দিতে বলে, আর সেখান থেকে একটি সিঁড়ি পড়ে। ববি সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে আর মহেশ বলে, উপরে ওঠার পর সিঁড়ি টানতে ভুলে যেও না যেন।
মহেশ যেভাবে বলে ববি সেভাবেই আস্তে আস্তে একটি জায়গাতে গিয়ে থামতে বলে তাকে। মহেশ ববিকে লাফ দিতে বললে ববি বলে এটা কিভাবে সম্ভব, এটা তো অনেক উঁচু। তবুও কি আর করার, ববি লাফ দিয়ে দেয় আর সে গিয়ে নরসিংহর মুখের উপরেই পড়তে যায়। মহেশ বলে কি দেখতে পাচ্ছ? ববি তখন বলে ওঠে নরসিংহকে। আর মহেশ বলে আমি না তোমাকে স্টোর রুমে লাফ দিতে বললাম, আর তুমি বেডরুমে গিয়ে লাফ দিয়ে বসলে। মহেশ বলে নো টেনশন, আমার কাছে আরো একটি প্ল্যান আছে। এই বলে সে ববির বন্ধুদের নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে আসে বাড়ির ভেতরে। মহেশ এখানেও একটি গুপ্ত জানালা বানিয়ে রেখেছিল। সেই জানালা দিয়ে ক্লোরোফর্ম মাখানো একটি রুমাল নরসিংহর মুখে দেবে বলে লাঠি দিয়ে এগোতে থাকে। কিন্তু কপাল যদি খারাপ হয় তাহলে আর কি, রুমালটা হাওয়ায় উড়ে গিয়ে নরসিংহের মুখে নয় বরঞ্চ ববির মুখে গিয়ে পড়ে, আর ববি সেখানেই অজ্ঞান হয়ে যায়। ববির বন্ধুরা তো মহেশের ওপর অনেক রেগে গিয়ে গালিগালাজ করে। আর এদিকে মহেশ বলে আমার কি দোষ, ঔষধের অ্যাকশন 4 ঘন্টা থাকবে, এর আগে আর কিছুই করতে পারা যাবে না। তখন রাম বলে আপনি পারবেন না তো কি হয়েছে, ওই মেয়েটি আমাদেরকে সাহায্য করবে। তখনই গাছের আড়াল থেকে সেই মেয়েটি বেরিয়ে আসে, যে মেয়েটিকে তারা 3 বন্ধু বাঁচিয়েছিল। আসলে মেয়েটি ভয়ে গাড়ির ডিকিতে লুকিয়ে পড়েছিল। পরে রাম তাকে দেখতে পায় আর সেই তাকে এখানে নিয়ে আসে। সিধু তখন বলে তোমার হেল্প লাগবে না, তুমি চলে যাও। মেয়েটি তখন বলে আমি আপনাদের না, ওই মেয়েটিকে সাহায্য করতে চাই যার ঘরে ওই ছেলেটি গেছে, কারণ এই কথা লোক জানাজানি হলে মেয়েটির অনেক বদনাম হবে, আর সবাই তো মেয়েদেরকেই দোষ দেয় তাই না। মহেশ তখন মেয়েটিকে ঘর দেখিয়ে দেয় আর সেই স্পাইডার ওম্যানের মতো লাফ দিয়ে দিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়, যেটা দেখে তো সবাই বেশ অবাক হয়ে যায়। আর তারা ভাবতে থাকে এইবার হয়তো ববিকে বের করা যাবে। মেয়েটি ছাদ থেকে নিচে নেমে আসে আর ববিকে টানতে টানতে বাইরে বের করে, কিন্তু তখনই মেয়েটির হাঁচি আসে। মেয়েটির শব্দ লুকানোর জন্য সেই রুমালটি নিজের মুখে চেপে ধরে, আর ব্যাস মেয়েটিও সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর ওদিকে বাইরে তো ববির বন্ধুরা অপেক্ষা করছে কখন মেয়েটি ববিকে নিয়ে বাইরে আসবে। আর এদিকে দেবিকারও ঘুম ভেঙে যায়। সে যখন ওঠে পাশে তাকিয়ে দেখে ববি আর অন্য আরেকটি মেয়ে শুয়ে আছে, কিন্তু সে বুঝতে পারে না যে এই মেয়েটি আবার কোথা থেকে আসলো। দেবিকা কিছু বুঝতে না পেরে মেয়েটির গায়ে চাদর উড়িয়ে দেয় আর ববিকে টানতে টানতে স্টোর রুমে গিয়ে আটকে রাখে। আর এদিকে দেবিকা এসে দেখে নরসিংহ উঠে পড়েছে আর নরসিংহ সেই মেয়েটিকে ডাকছে দেবিকা মনে করে। আর দেবিকা এই দৃশ্য দেখে লুকিয়ে পড়ে। নরসিংহ ওই মেয়েটিকে বলে ওপরে বিছানায় গিয়ে শুতে। নরসিংহ বাথরুমে চলে যায় আর দেবিকা এসে মেয়েটিকে খাটের নিচে ঠেলে দেয় আর চাদর মুড়ি দিয়ে বিছানার ওপর শুয়ে পড়ে। আর এদিকে সিধু অপেক্ষা করতে করতে বলে আর কিছু করার নেই, সবাই রুমাল দিয়ে মুখ ঢেকে ফেলো। নরসিংহকে ডাকবো, তাকে মাথায় মেরে ববিকে নিয়ে চলে যাব। আর অন্যদিকে আমরা দেখতে পাই নরসিংহকে তার বড় অফিসার ফোন করে বলছে তুমি যে এই 3 জন ছেলেটিকে অ্যারেস্ট করিয়েছিলে তাদের সঙ্গে আরো একজন মেয়ে আছে যে কিনা তার স্বামী আর সন্তানকে খুন করেছে, আর তাকেই পালিয়ে যেতে সাহায্য করেছে এই 3 জন। আসলে সেই দিন যেই 3 জনকে মেরে তারা ওই মেয়েটিকে বাঁচিয়েছিল তারা গুন্ডা নয়, পুলিশ অফিসার ছিল। ওই পুলিশটি নরসিংহকে সাবধানে থাকতে বলে। নরসিংহ তার বন্দুকটি হাতে নিলেই তখনই দরজার কলিং বেল বাজে। দেবিকা গিয়ে তখন দরজা খোলে আর ববির বন্ধুরা তো তাকেই মারতে যায়। আর পেছন থেকে নরসিংহ আসে বন্দুক তাক করে, আর তখনই সেখানে ওই বড় অফিসারও এসে হাজির হয়। নরসিংহ তখন নীল ডাউন করে বসিয়ে তাদের মারতে থাকে আর জিজ্ঞেস করে কেন তারা এখানে এসেছে। ওই বড় অফিসার তখন জিজ্ঞেস করে আর ওই মেয়েটিকে, ওই যেই মেয়েটি তার স্বামী আর সন্তানকে খুন করে পালিয়েছে। সিধু তখন বলে স্যার আমরা তো ওই মেয়েটিকে চিনি না, হুট করে গাড়ির সামনে এসে পড়ে, আমরা ভেবেছি হয়তো তারা 3 জন গুন্ডা তাই তাকে বাঁচিয়েছি, কিন্তু আমরা যখন জানতে পারি ওই মেয়েটি এই স্যারকে খুন করতে আসছে তখন আমরা তার পিছু পিছু এখানে আসি। আর ওই মেয়েটি ঘরের ভেতরেই আছে, বিশ্বাস না হলে চেক করে দেখতে পারেন। পুলিশরা তখন ঘরের ভেতরে তল্লাশি করে সেই মেয়েটিকে পায় আর বাইরে নিয়ে আসে। মেয়েটির হুঁশ ফিরলেই মেয়েটি পুলিশ অফিসারদের মেরে পালিয়ে চলে যাচ্ছিল। তখনই একটি বয়স্ক লোক এসে মেয়েটিকে ডাকে আর সে থেমে যায়। আর এখানেই আমরা জানতে পারি এই মেয়ের পুরো কাহিনী। আসলে এই বুড়ো লোকটি ছিল মেয়েটির বাবা। মেয়েটির বাবা তাকে জিজ্ঞেস করে তুই এসব কেন করেছিস। মেয়েটি তখন বলে তুমি আমাকে ওই নরপিশাচের সঙ্গে কেন বিয়ে দিয়েছো, যেখানেই যাই ওর কাছ থেকে আমাকে পারমিশন নিতে হয়, পড়াশোনা করতেও পারমিশন নিতে হয়, দরজা খুলতে একটু দেরি হলেই সন্দেহ করে, বকাবকি করে, আমার কোনো ইচ্ছেরই মূল্য নেই, মনে হতো যেন আমি ওনার স্ত্রী না, ওনার টাকা দিয়ে কেনা কোনো গোলাম।
মেয়েটি কাঁদতে কাঁদতে বলে সে আমাকে কখনোই ভালোবাসেনি, আমাকে জানার চেষ্টা করেনি, সে শুধুমাত্র আমার শরীরটাকেই চাইতো। এইসব কথা দেবিকা আর নরসিংহও শুনছিল, কারণ দেবিকার সঙ্গেও এই সব কিছুই মিলে যায়। ওই মেয়েটি আরো বলে, আর আজকে ওই নরপিশাচ মাতাল হয়ে এসে আমার 6 মাসের বাচ্চাটাকেও আছাড় মারে যাতে সে মরে যায়, আর আমি মা হয়ে এটা সহ্য করতে না পেরে তাকে খুন করে বসি। মেয়েটি বলে সে যদি আমাকে একটুও ভালোবাসতো আমি হয়তো সংসারটা করে নিতাম, কিন্তু সে ভালোবাসে না বাবা, আমি কি করতাম? বড় অফিসারটি বলে আমি এই কেসটি আত্মরক্ষা বলে চালিয়ে দেব আর তোমার সাজা কম করাবো। এইটা বলেই তারা মেয়েটিকে নিয়ে চলে যায় আর ববির বন্ধুরাও চলে যায়। আর নরসিংহ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে সেও তো দেবিকার সঙ্গে এই সব কিছুই করে, তার মধ্যে আর ওই লোকটির মধ্যে তো কোনো পার্থক্য নেই। নরসিংহ বাড়ির ভেতরে এসে দেবিকাকে সরি বলে। দেবিকা বলে সরি কেন? নরসিংহ তখন বলে আমিও মনে করতাম হয়তোবা বাড়ির বউয়ের কোনো আশা থাকতে নেই, কিন্তু আজকে ওই মেয়েটি আমার চোখ খুলে দিয়েছে। তুমি যা ইচ্ছে তাই করতে পারো, পড়তে চাইলে পড়তেও পারো, আমি কখনোই তোমাকে আর কোনো কিছুতে নিষেধ করব না। দেবিকা তার এক্সাম পেপার নিয়ে সে স্বামীকে দেয় আর বলে সে এক্সাম দিয়েছে, এমনকি তাকে না জানিয়ে বাবা মার সঙ্গে কথাও বলেছে। আর দেবিকা এইসব বলে কাঁদতে শুরু করে। নরসিংহ তখন দেবিকাকে জড়িয়ে ধরে, আর অন্যদিকে আমরা দেখতে পাই ববিকে তার বন্ধুরা নিয়ে চলে যাচ্ছে, আর ববিও হাসি মুখে তাকিয়ে থাকে দেবিকার দিকে। সিধু তখন গাড়ি দিয়ে যাবার সময় ববিকে বলে তুই বাইরে কিভাবে বের হলি? ববি তখন বলে আমি না এই স্টোর রুম থেকে একটি সুড়ঙ্গে পড়ে গিয়েছিলাম, সেখান থেকেই একটি সিঁড়ি বেয়ে ঘরের ভেতর ঢুকি। ওই মহিলাটি তো আমাকে টানতে টানতেই নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তাকে পাত্তা না দিয়ে বাইরে চলে আসি। এরপর ববির ফোনে দেবিকার SMS আসে, আর দেবিকা তার এই ভুলের জন্য যে তার নতুন জীবন শুরু হয়েছে সেটা সম্পর্কে ববিকে জানায় আর তাকে ধন্যবাদ দেয়। ববিও মুচকি হাসে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই সিনেমার এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।